নমস্কার, আপনারা শুনছেন গল্প কথা বাই সূর্যেন্দুর চ্যানেল। আপনাদের সাথে আমি সূর্যেন্দু। আজ আপনাদের সাথে শেয়ার করব নদিয়ার নেয়াড়া পোড়া শীর্ষক একটি গল্প। গল্পটি গ্রাম বাংলার ভূতের গল্পের আদলে লেখা, আমার নিজের লেখা গল্প। আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। তাই আপনাদের অনুরোধ করব এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আর হ্যাঁ, যারা আপনারা আমার গল্প প্রতিনিয়ত শুনতে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের সহযোগিতা কাম্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক লেখা। গল্পের সাথে বাস্তবতার কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পে যে সমস্ত কন্টেন্ট ব্যবহার করা হয়েছে তা কেবলমাত্র গল্পের খাতিরে চয়ন করা। গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না। গুজবে কান দেবেন না বা গুজব ছড়াবেন না। বন্ধুরা, শুরু করছি আজকের গল্প নদিয়ার গ্রামে নেড়া পোড়া। গনি চৌধুরীদের খড়ের গাদা বেশ কয়েক বছরের পুরনো। প্রত্যেক বছর নেড়া পোড়ানোর দিনে গনিবাবুদের খড়ের গাদা থেকে অন্ততপক্ষে 20 গন্ডা বিচালি পাওয়া যাবে। রথিন, যোগেশ, রাধাকান্ত এরা তখন নেড়া পোড়ানোর দায়িত্বে থাকত। সকাল থেকে গাঁয়ের যার যার বাড়িতে বকুল গাছ আছে সেই বকুল গাছ থেকে ডাল কেটে আনার দায়িত্ব অনেকের উপর থাকত। যত বেশি বকুল ডাল দিয়ে নেড়া পোড়ানো হবে, আগুনের শিখা তত বেশি উপরে উঠবে। এ তো গেল নেড়া পোড়ানোর গল্প। এখন এই গল্পে ভৌতিক যোগ কোথায় সেটা আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন। এইবার আসি ভৌতিক যোগের ঘটনায়। নেড়া পোড়ানোর ঠিক আগের দিন রথিন ওর অন্য বন্ধুদের সাথে পাড়ার জটলায় বলছে, এবছর বকুল ডাল পাত্রপাড়া থেকে পাওয়া মুশকিল, কারণ পাত্রপাড়ার ছেলেরা নিজেরা নেড়া আলাদা করে পোড়াবে এবছর। গায়ে বকুল গাছের সংখ্যা কম হয়, কেউ তেমন বকুল ডাল দিতে চায় না। তাই রথিনরা সিদ্ধান্ত নিয়েছে 2 দিন আগে চোরাই মান্ডি জঙ্গলে গিয়ে কিছু বকুল ডাল কেটে নিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। রথিন ওর দলবল নিয়ে নেড়া পোড়ানোর 2 দিন আগে চোরাই মান্ডি জঙ্গলে হাজির হয়। তখন বেলা 1টা হবে। ওদের সাথে ছিল একটা করে গাছ কাটার কাতান। জঙ্গলে ঢোকার মুখে সারি সারি তাল গাছ। দুদিকে সারি সারি তাল গাছ রেখে ওরা জঙ্গলে ঢুকবে। এমন সময় কোথা থেকে একটা শাড়ি উড়ে এসে ওদের সামনে পড়ল। ওরা সকলে অবাক হয়, এই শুনশান জায়গায় শাড়ি উড়ে এসে পড়ল কোথা থেকে। সাহসী যোগেশ বলে, ছাড় তো, ওটা সম্ভবত শকুন কোথা থেকে তুলে এনে তালের গাছের ডগায় রেখেছিল, হাওয়ায় উড়ে এসে পড়ল। চল, আর 10 মিনিট হাঁটলে আমরা চোরাই মান্ডি ঢুকে পড়ব। রাধাকান্ত একটু ভীতু ছেলে। ওর মনে সবসময় একটা সন্দেহ দানা বাঁধে। ও একটু এগোচ্ছে আর চোখে পেছনে ঘুরে দেখার চেষ্টা করছে, পেছন পেছন অন্য কেউ আসছে না তো। রাধাকান্তর মনে একটু ভয়ের সঞ্চার হলো, কারণ যে শাড়িটা উড়ে এসে পড়ল ওই শাড়িটা এখনো ওদের পেছন পেছন উড়ে আসছে। প্রথমে ব্যাপারটা ইগনোর করলেও এখন রাধাকান্ত আর ইগনোর করতে পারছে না, কারণ শাড়িটা উড়ে আসছে, অথচ যখনই রাধাকান্ত পেছনে ঘুরে দেখছে তখনই মাটিতে লেপ্টে থাকছে। রাধাকান্ত নিজের বন্ধুদের কিছু একটা বলতে যাবে, এমন সময় একটা শকুন ওদের প্রায় মাথার উপর দিয়ে উড়ে গেল আর একটা কর্কশ ডাক ডেকে দূরের তালগাছের ডালে গিয়ে বসল।
কেমন একটা অস্থির হয়ে বারবার নিচের দিকে তাকাচ্ছিল। রথিন বলে, ওরে ও শকুন ভাই, আমাদের মতো জ্যান্ত মানুষের উপর নজর না রেখে ভাগাড়ে নজর দে। আজই বিপুলদের একটা বুড়ো গরু মরেছে, পারলে চিবিয়ে খা। রথিনের মুখ থেকে এ জাতীয় কথা শেষ হয়েছে, আর অমনি ওই শাড়িটা উড়ে এসে ওদের সকলকে জড়িয়ে নেয়। একটা সামান্য শাড়ি এভাবে জড়িয়ে পেঁচিয়ে কিভাবে ধরতে পারে? রাগে গজগজ করতে করতে রথিন ওর নিজের কোমরে গুঁজে রাখা কাতান বের করে ঘষে ঘষে শাড়িটাকে কাটতে যায়। শাড়ি কাটার সময় ঘটে যায় আরেক বিপত্তি। রথিন যখন ঘষে ঘষে কাটছে, শাড়ি থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত। সবার মনে একটাই প্রশ্ন, এই কি করে সম্ভব? শাড়ি থেকে রক্ত বেরোনোর কারণ কি? এক প্রকার ঘষ্টাতে ঘষ্টাতে ওদের তিনজনকে ঘন জঙ্গলে নিয়ে যায়। রথিন ও তার বন্ধুরা এক প্রকার নিশ্চিত ওদের মৃত্যু অনিবার্য। ওদের তিনজনকে একটা মোটা বকুল গাছে কেউ যেন বেঁধে দিল। ওই মুহূর্তে পুরো জঙ্গল শান্ত, সামান্য আওয়াজ নেই। একটা পিন পড়লেও তার শব্দ কানে আসবে। রথিন চিৎকার করে বলে, কে তুমি আমাদের এভাবে বন্দি বানালে? তুমি যেই হও আমাদের সামনে আসো। আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি বলো, যদি আমরা ক্ষতি করে থাকি তাহলে বলো, আমরা শুধরে নেব। আমাদের সাথে সামনে এসে কথা বলো। রথিনের কথা শেষ হতে না হতেই পুরো জঙ্গলে একটা পুরুষের কণ্ঠ অট্টহাসিতে ফেটে পড়ল। রথিনরা বুঝে গেছে আজ ওদের মৃত্যু অনিবার্য। হঠাৎ এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় ওরা। দূরে একটা বকুল গাছ কেমন বারবার নড়ে উঠছিল। রথিনদের যে বকুল গাছটায় বেঁধে রাখা ছিল, সেই বাঁধন কেমন আলগা হয়ে গেল। এরপর একটা শাড়ি উড়ে গিয়ে ওই দূরের বকুল গাছের এক ডালে জড়িয়ে গেল। তারপর যা ঘটল সে এক ভয়ানক কাণ্ড। দুটো কঙ্কালসার পা ঝুলিয়ে ওই শাড়ি জড়িয়ে বকুল ডালে বসলো রথিনদের দিকে পেছন ঘুরে। তারপর আবার সেই পুরুষের অট্টহাসি শুরু হলো। এই হাসিটা রথিনদের পেছন থেকে আসছিল, তাই রথিনরা পেছনে ঘুরে দেখার চেষ্টা করছে আসলে হাসিটা আসছে কোথা থেকে। বেশ কিছুক্ষণ হাসিটা রথিনদের প্রায় ঘাড়ের কাছে এসে থেমে গেল। আবার উল্টো দিক থেকে সেই মেয়েলি হাসি। এবার রথিনরা বিপরীতে ঘুরে হকচকিয়ে যায়। দূরের ওই বকুল গাছে হাড় কঙ্কাল ওলা মহিলার সাথে একটা সাদা ধুতি মুড়ে আরেক হাড় কঙ্কাল পা ঝুলিয়ে বসে রয়েছে। হঠাৎ সেই পুরুষ কঙ্কাল বলা শুরু করলো, আমি গজা আর আমার স্ত্রী নীলমণি। আমরা দুজন 50 বছর আগে এই নেড়া পোড়ার দিনে পুড়ে মরেছিলাম। আমাদের মাটির ঘর ছিল, খড়ের ছাওয়া ঘর। নেড়া পোড়ানোর আগুন এসে আমাদের ঘরের চালে পড়ে। আমরা তখন ঘুমোচ্ছিলাম ঘরে, আমরা বেরোতে পারিনি। সেই আগুন দাও দাও করে জ্বালিয়ে দেয় আমাদের ঘর, আর আমরা স্বামী স্ত্রী পুড়ে মরি। আমাদের শরীর সেদিন অর্ধদগ্ধ হয়ে পড়েছিল। সেই থেকে আমাদের দুজনের আত্মা এই জঙ্গলে আছে। আমরা চাই না এই নেড়া পোড়া আর আমাদের গ্রামে হোক। আমরা দুজন গ্রামে গিয়ে যাকে পেতাম তার শরীরে প্রবেশ করে বোঝানোর চেষ্টা করি যেন আর নেড়া পোড়ানো এই গ্রামে না হয়। কিন্তু বারবার ভূত খেদানো ওঝা ডেকে আমাদের দাঁড়িয়ে দেওয়া হয়। সবাই মজার ছলে আমাদের কথা উড়িয়ে দেয়। আজ তোমাদের ছাড়বো না। আজ তোমাদের গলা টিপে আমরা প্রমাণ করব আমরা মরেছি ঠিক, কিন্তু আমাদের আত্মা মরে নাই। হা 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 হা।
সঙ্গে সঙ্গে রথিন বলে, তোমাদের দুঃখের কথা আমরা বুঝতে পারছি ঠিক, তাই তোমরা যদি আমাদের না মারো তাহলে আমরা আর কোনোদিন ন্যাড়া পোড়াবো না। গ্রামে গিয়ে বলবো আর যেন কেউ গ্রামে কোনোদিন ন্যাড়া না পোড়ায়। আমাদের কথায় বিশ্বাস করতে তুমি পারো। রথিনের মুখ থেকে এ জাতীয় কথা শুনে ওই মহিলা বলল, ঠিক আছে, আমরা তোমাদের কথা মেনে নেব, কিন্তু বিশ্বাস করতে পারছি না। তাই আমরা দুজন তোমাদের মধ্যে দুজনের শরীরে প্রবেশ করব। যদি দেখি সত্যিকারের ন্যাড়া পোড়ানো বন্ধ হয়েছে, তাহলে কারোর ক্ষতি না করে তোমাদের আত্মা থেকে বেরিয়ে আসবো। এইটুকু বলেই দুজন কেমন শকুনের রূপ ধারণ করে উড়ে এসে রথিন ও রাধাকান্তর কাঁধে বসে মিলিয়ে গেল। সেদিন ওরা তিনজন জঙ্গল থেকে বেরিয়ে আসে। বকুল ডাল আর আনা হলো না। সবাই কেমন ভয়ে ভয়ে যে যার ঘরে চলে যায়, আর বাড়ির সবাইকে সেদিনের জঙ্গলে ঘটে যাওয়া ঘটনার কথা বলে। দুজনের বাড়ির লোক এই কথা শুনে কেমন আঁতকে ওঠে। রথিনের দাদু বলে, এটা সত্য ঘটনা যে আজ থেকে 50 বছর আগে এক বৃদ্ধ দম্পতি এই ন্যাড়া পোড়ানোর দিনে অর্ধদগ্ধ হয়ে মারা গেছিল। গাঁয়ের মানুষদের ডাকা হয় এবং সমস্ত ঘটনার কথা জানানো হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবছর থেকে আর ন্যাড়া পোড়ানো হবে না। ঠিক ন্যাড়া পোড়ানোর দিন রাত প্রায় 2টো নাগাদ অকস্মাৎ রথিন ও রাধাকান্ত নিজেদের ঘরে চিৎকার করে বলতে থাকে ওরা চোরাই মান্ডির জঙ্গলে এই গভীর রাতেই যাবে। তখনই ওদের পরিবারের বাকি সদস্যরা বুঝে যায় ওই আত্মা দুটি বেরোতে চাইছে, কিন্তু এত রাতে চোরাই মান্ডির জঙ্গলে একা একা কে ছাড়বে তাদের সন্তানদের? ডাক পড়ল গাঁয়ের ওঝাকে, যে ওঝা ঝাড়ফুঁক করে ও ভূত তাড়ায়। ওঝা আসতেই ওরা দুই বন্ধু কেমন উগ্র রূপ ধারণ করল। ওরা খনা খনা গলায় ওঝাকে বোঝানোর চেষ্টা করছিল যে ওদের যদি চোরাই মান্ডির জঙ্গলে যেতে না দেওয়া হয়, তাহলে এদের দুজনকে এখানেই খুন করে দেবে। তাই ওঝা একটা বিকল্প বুদ্ধি বার করলো। দুজনকেই বড় একটা দড়ি দিয়ে ওদের কোমরে বেঁধে দেওয়া হলো এবং বলা হয়, এরা যেদিকে যেতে চায় ওদের সেদিকে যেতে দাও। তারপর ওঝা তার মন্ত্র পড়তে শুরু করে। ওই মন্ত্রের চোটে দুটো আত্মা ওদের শরীর থেকে এক প্রকার বাধ্য হয় বেরিয়ে যেতে। আর বেরিয়ে যাওয়ার সময় ওরা কেমন শকুনের রূপ ধারণ করে ওই অন্ধকার রাতে চিৎকার করতে করতে চোরাই মান্ডি জঙ্গলের দিকে উড়ে গেল। সেদিনের এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছিল নদিয়ার কুসুমডিহির গ্রামের বাসিন্দারা। সেই দিন থেকে আজও কুসুমডিহি গ্রামে ন্যাড়া পোড়ানো হয় না। যারা বলে আত্মায় বিশ্বাস করি না, সেদিন একটা গ্রামের প্রত্যেকেই বিশ্বাস করেছিল যে আত্মা বলে কিছু না কিছু তো আছেই। যদি না থাকে তাহলে এই দুই বাচ্চার সাথে এরকম ঘটনা কখনো ঘটতে পারে? বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।